নমস্কার বন্ধুরা, ট্রিপ টক মোর চ্যানেলের এক নতুন এপিসোডে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আমাদের দেব্রিগড় ম্যানপথ সিরিজের প্রথম পর্বে আমরা দেখিয়েছিলাম যে আমরা কলকাতা থেকে দেব্রিগড় কিভাবে গিয়ে পৌঁছলাম, ওখানে কোথায় থাকলাম, কি করলাম, কি ঘুরলাম সব কিছু, এবং এটাও দেখিয়েছিলাম যে ওখান থেকে আমরা ম্যানপথ কিভাবে গিয়ে পৌঁছলাম এবং ম্যানপথে আমরা প্রথম দিন পৌঁছানোর আগে কি ঘুরলাম। এবার ম্যানপথে আমরা কি করব সেটাই দেখব। ম্যানপাতে আমরা ছিলাম ছত্তিশগড় ট্যুরিজমের প্রপার্টি কার্মা এথনিক রিসর্টে। এই রিসর্টে আমাদের খরচ হয়েছিল প্রতি রুমের প্রতিদিনের 2200 টাকা করে। এই 2200 টাকার মধ্যে ব্রেকফাস্টও ইনক্লুডিং ছিল। এই রিসর্টটিতে সমস্ত রুম কটেজ স্টাইলে, একটি কটেজে 2টি রুম আছে। আমরা আগে থেকে রিকোয়েস্ট করে রেখেছিলাম যেন আমাদের সব থেকে কর্নারের কটেজটি দেওয়া হয়। রুমে বাইরে একটি বারান্দা আছে এবং বারান্দার পরেই হল আছে। হলের দুপাশে 2টি রুম আছে। হলের মধ্যে চেয়ার টেবিল সমস্ত কিছু আছে, এখানে আড্ডা মারা যাবে। এবং এই হলো রুম, বেসিক রুম, কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেসিক যা অ্যামেনিটিস দরকার সব কিছু অ্যাভেলেবেল, এবং ওয়াশরুমটাও কিন্তু যথেষ্ট পরিষ্কার ছিল। এরপর আমরা ফ্রেশ হয়ে রিসর্টের ভেতরেই একটু হাঁটতে বেরোলাম। অনেকটা বড় জায়গা নিয়ে এই রিসর্টটি। এই যে হাঁটার জায়গাটি দেখছেন, এটা কিন্তু রিসর্টের একদম নিচের অংশে। জুন মাসের শেষে হলেও এখানে কিন্তু একটা ঠান্ডা আমেজ ছিল, আর বিভিন্ন কীটপতঙ্গের ডাক জায়গাটিকে আরও মায়াবী করে তুলেছিল। এরপর খাওয়া দাওয়া সেরে সেদিনের মতো আমরা ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আমাদের ব্যালকনি থেকে আমরা যে ভিউ দেখলাম তা কথায় বলে বোঝানো অসম্ভব। দেখুন কিভাবে মেঘেরা চারদিকে আমাদের ঘিরে ধরেছে। এরপর মনসুন ট্রিপের বৃষ্টি আর মেঘ উপভোগ করতে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আমরা এগিয়ে চললাম আমাদের প্রথম গন্তব্য মেহতা পয়েন্টের দিকে। এই মেহতা পয়েন্ট কিন্তু ম্যানপাতের সানরাইজ পয়েন্টও। যদিও এই মেঘলা দিনে সানরাইজ দেখতে না পাওয়াটাই স্বাভাবিক, কিন্তু আমরা যা দৃশ্য উপভোগ করলাম তা কোনো অংশে কোনো ভালো সানরাইজের থেকে কম নয়। এরপর আমরা এগোলাম অ্যাপেল গার্ডেনের দিকে। যদিও এখন কোনো অ্যাপেল ছিল না, তাই আমরা অন্যদিকে চলে এলাম। একপাশে খোলা মাঠ, একপাশে জঙ্গল, অসাধারণ লাগছিল এই দৃশ্য। এরপর আমরা এগিয়ে চললাম আমাদের হোটেলের দিকে ব্রেকফাস্টের জন্য। দেখুন আমাদের ডাইনিং হল থেকে কি ভিউ দেখা যাচ্ছে। মনে হচ্ছে এই মাঠের পরেই স্বর্গের শুরু। ব্রেকফাস্টের পর আমরা আবার এগিয়ে চললাম আমাদের সাইট সিনের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী স্থান জলজলি। বৃষ্টি এবং মেঘ মাথায় নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য জলজলি। কিছুক্ষণ পরেই আমরা এসে পৌঁছলাম জলজলিতে। এই জলজলিতে
মাথাপিছু এন্ট্রি 10 টাকা করে এবং গাড়ি পার্কিংয়ের জন্য 30 টাকা। এইখানে সিঁড়ি দিয়ে কিছুটা নেমেই নিচে একটি বড় মাঠ আছে। এটি ম্যানপাত তথা ভারতের এক অন্যতম আশ্চর্যজনক স্থান। এখানে লাফালে পায়ের তলার মাটি এবং তার আশেপাশের অঞ্চলও লাফাবে। মনে হবে যেন মাটির নিচে কেউ স্পঞ্জের কোনো আস্তরণ বিছিয়ে রেখেছে। এখানে বাচ্চাদের জন্য রিমোট কন্ট্রোল গাড়িও আছে। এই রিমোট কন্ট্রোল গাড়ির খরচ পড়ে 100 টাকা। এরপর আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। কিন্তু যাওয়ার পথে যে দৃশ্য আমরা দেখতে পেলাম সেটি কোনো অংশে কোনো রূপকথার গল্পের চেয়ে কম নয়। মন্ত্রমুগ্ধ হয়ে আমরা এগিয়ে চললাম ম্যানপাতের রাস্তা ধরে। যে কোনো ট্রিপে আমরা চেষ্টা করি স্থানীয়দের সাথে কথা বলতে এবং সেখানকার বাচ্চাদের হাতে সামান্য কিছু চকলেট তুলে দিতে, এবং তার বদলে আমরা যা পাই সেটি প্রাইসলেস। হ্যাঁ, এই প্রাইসলেস হাসি। এরপর আমরা চলতে চলতে পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য ফিশ পয়েন্ট। বেশ কয়েকটি সিঁড়ি পেরিয়ে নিচে নেমে আসার পর আমরা এসে পৌঁছলাম এই জলপ্রপাতে। এই নদীটির নাম হলো মাছলি নদী, তাই জন্য এই পয়েন্টটিকে বলা হয় ফিশ পয়েন্ট অথবা মাছলি পয়েন্ট। এই ফিশ পয়েন্টে ঝর্ণার জল 80 ফুট উচ্চতা থেকে নিচে পড়ছে। এইখানেও প্রবেশ মূল্য জন প্রতি 10 টাকা এবং গাড়ি প্রতি 30 টাকা। মিনি তিব্বতে এসে আমরা তিব্বতি খাবার খাবো না, এটা হতে পারে না। সেই উদ্দেশ্যে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমাদের পরবর্তী গন্তব্য ম্যানপাতের তিব্বতি খাবারের অন্যতম সেরা ঠিকানা কার্মা হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। খুব সুন্দরভাবে সাজানো গোছানো এই জায়গাটি। এখানে খাওয়া ছাড়াও থাকারও সুবন্দোবস্ত আছে।
আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন বালেপ। এটি অনেকটা ফ্রাইড মোমোর মতোই খেতে। এছাড়াও আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন থুপ্পা আর চিকেন মোমো। খাবারের কোয়ালিটি আমার ভালোই লেগেছে, কিন্তু আমার পার্সোনালি মনে হয় যে চিকেন থুপ্পাটা আরও বেটার হলেও হতে পারত। লাঞ্চের পর আমরা চলে এলাম ম্যানপাতের আরেক অদ্ভুত জায়গা, উল্টা পানি। এখানে জল নিচের দিক থেকে ওপরের দিকে বয়ে চলে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডান দিকটা নিচে, বাদিকটা উঁচুতে, অথচ জল কিন্তু ডান দিক থেকে বাদিকে প্রবাহিত হচ্ছে। এই উল্টা পানিতে এসে আপনারাও কিন্তু ছেলেবেলার সেই কাগজের নৌকা বানিয়ে অবশ্যই ছাড়বেন। এখানেই অবস্থিত আছে ম্যানপাতের আরেক আশ্চর্যজনক জায়গা, সেটি হলো ম্যাগনেটিক হিল। এই ম্যাগনেটিক হিলে গাড়ি কিন্তু ইঞ্জিন অফ থাকলেও নিজে নিজেই ওপরের দিকে এগিয়ে চলে। এরপর আমরা চলে এলাম ম্যানপাতের ওল্ড মনাস্ট্রিতে। এটি ম্যানপাতের ক্যাম্প নাম্বার 1-এ অবস্থিত। দোলমা টিবেট রিসর্টের পাশে এই পুরনো মনাস্ট্রিটি অবস্থিত। চীন তিব্বত দখল করার পর অনেক তিব্বতী রিফিউজিরা এই ম্যানপাতে এসে বসবাস শুরু করেন। 1960-এর দশকের পর থেকে এখানে অনেকগুলি মনাস্ট্রি গড়ে উঠেছে। এটি তাদের মধ্যে থেকে সবচেয়ে পুরনো। এই মনাস্ট্রির বাইরেই অনেকগুলি প্রেয়ার হুইলও লাগানো আছে। এখানকার মনাস্ট্রি, প্রেয়ার হুইলস এবং রং বেরঙের ফ্ল্যাগ দেখতে দেখতে আপনি ভুলেই যাবেন যে আপনি ছত্তিশগড়ে আছেন না অন্য কোথাও। এরপর আমরা চলে এলাম সুরি গোম্পাতে। এটি ক্যাম্প নাম্বার 3-এ অবস্থিত। এটি ম্যানপাতের সবচেয়ে বড় মনাস্ট্রি। অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত এই গোম্পাটি। খুব সুন্দর কারুকার্য করা আছে এই মনাস্ট্রির সমস্ত আনাচে কানাচে। এরপর বিকেল গড়িয়ে এলে আমরা এগিয়ে চললাম আবার সেই কার্মা হাউস অ্যান্ড রেস্টুরেন্টে একটি স্পেশাল জিনিস ট্রাই করার জন্য। এখানে আমরা ট্রাই করলাম লেমন হানি জিঞ্জার টি। হালকা হালকা ঠান্ডায় গরম গরম এই চা খেতে অসাধারণ লাগছিল। এরপর আবারও আমরা চলে এলাম আমাদের হোটেলে। হোটেলের লনের বাইরে এই উঠোনে এরকম অনেক গেমস পেন্ট করা ছিল। আর ইনি হলেন মারিও, যতক্ষণ আমরা হোটেলে ছিলাম আমাদের সাথে সঙ্গী হয়েছিলেন। এরপর আমরা রুমে গিয়ে সন্ধেবেলায় একটু আড্ডা আর গানের আসর জমালাম।
এরপর ম্যানপাত থেকে ফেরার পালা। সত্যি বলতে মনটা একটু খারাপই লাগছিল। এত সুন্দর এই জায়গা ছেড়ে যেতে কারোরই মন চাইবে না। এখন আমরা চলেছি ঝাড়সুগুড়ার দিকে। সেখান থেকেই আজকে আমাদের ফেরার ট্রেন। রাস্তায় অনেকগুলো স্পটও দেখব। এখন আমরা আছি রাজপুরি ওয়াটারফলসে। এর অপর নাম সুদ্দার বাগিচা। এটি ছত্তিশগড় রাজ্যের অম্বিকাপুর এবং যশপুর শহরের মাঝামাঝি অবস্থিত। এই রাজপুরি ওয়াটারফলস দেখে আবারও আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। এরপর আমরা ট্রাই করলাম এখানকার ফুচকা। দাম নিয়েছিল 10 টাকায় 4টে। খেতে ভালোই ছিল, কলকাতার মতো না হলেও খুব একটা কিন্তু খারাপ নয়। এরপর আমরা পৌঁছে গেলাম কোটাইবিরা শিব মন্দিরে। এই কোটাইবিরা শিব মন্দির ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। এই মন্দিরের গা ঘেঁষেই বেয়ে চলেছে ইব নদী এবং এই নদীর পাশেই শিবজির একটি খুব বড় মূর্তি রাখা আছে। এখানে নদী কিন্তু খুব খরস্রোতা। এখানে স্থানীয় মানুষ জাল ফেলে মাছও ধরছিল। এই মন্দির চত্বরে একটি রাধাকৃষ্ণর মন্দিরও অবস্থিত আছে। এটি হলো মূল শিব মন্দিরটি। বলা হয় এই মন্দিরটি নাকি অনেক বছর আগে তৈরি হয়েছিল। এই মন্দির দেখার পর আমরা রওনা দিলাম ঝাড়সুগুড়ার উদ্দেশ্যে। আর ছত্তিশগড় রাজ্যকে বিদায় জানিয়ে প্রবেশ করলাম উড়িষ্যা রাজ্যে। মাঝপথে লাঞ্চ সারতে সারতে একটু দোলনাও চাপা হয়ে গেল। ঝাড়সুগুড়া পৌঁছতে জানতে পারলাম যে আমাদের ট্রেন কিছুটা লেট আছে, তাই ঠিক করলাম ঝাড়সুগুড়ার কয়েকটি স্থান আমরা ঘুরে দেখব। এটি হলো ঝাড়সুগুড়ার পাহাড়ি মন্দির। ঝাড়সুগুড়া শহরের সবচেয়ে উঁচু স্থানে অবস্থিত এই মন্দির, তাই জন্য এর নাম পাহাড়ি মন্দির। এটি একটি প্রাচীন শিব মন্দির। তার সাথে সাথে এখানে হনুমানজিরও মন্দির আছে। এরপর আমরা চলে এলাম ঝাড়সুগুড়া কালী মন্দিরে। একেবারে কলকাতার দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি এই মন্দির। এখানে মা কালীর পাশাপাশি ভগবান শিবেরও মন্দির আছে।
এই মন্দিরে অনেক জায়গায় বাংলা লেখাও দেখতে পাওয়া যাবে। শিব মন্দিরের ঠিক উল্টো দিকে এটি হলো প্রধান মা কালীর মন্দির। মা কালীর পাশাপাশি এখানে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা এবং স্বামী বিবেকানন্দেরও মূর্তি রয়েছে। ঝাড়সুগুড়ার এই অঞ্চলটিতে অনেক বাঙালিও বসবাস করেন। এরপর আমরা ট্রাই করলাম বিহার স্টাইলের এগ পোচ। একটি গোল হাতার মধ্যে দুটি ডিম একসাথে দিয়ে এইরমভাবে বানানো হয় এই পোচটি। বলা বাহুল্য, খেতেও কিন্তু যথেষ্ট সুস্বাদু। এইরম এগ পোচ আমি রাজগীরে গিয়েও আগে খেয়েছি। এরপর আমরা চলে এলাম ঝাড়সুগুড়া জংশনে। এখান থেকে আমাদের ট্রেন ছিল 18006 জগদলপুর হাওড়া সমলেশ্বরী এক্সপ্রেস। আমাদের টিকিট ছিল এসি ফার্স্ট ক্লাসে। এই ট্রেনে এসি ফার্স্ট ক্লাসের ভাড়া হলো প্রায় 2000 টাকা করে। এই ট্রেনটিতে প্যান্ট্রি কার নেই, তাই জন্য আমরা ক্যাটারিংয়ের মাধ্যমে ট্রেনে বসেই অর্ডার করে দিয়েছিলাম আমাদের রাতের ডিনার, যেটি রাউরকেলা স্টেশন থেকে আমাদের কামরায় এসে দিয়ে গিয়েছিল। ট্রেনটি রাত 8টার সময় ঝাড়সুগুড়া থেকে ছেড়ে পরের দিন সকাল 7:30টার সময় আমাদের হাওড়ায় নামিয়ে দিয়েছিল। আর এর সাথেই শেষ হয়ে গেছিল আমাদের এই দেব্রিগড় ম্যানপাথ মনসুন ট্রিপ। এই দেব্রিগড় ম্যানপাথ ট্রিপ আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।